নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প বিছানার চাদরে রক্ত। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প বিছানার চাদরে রক্ত। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। শুভ্রা এবং অনিকেত তাদের ফুলশয্যার রাতে একসাথে বসে আছে। নতুন জীবনের প্রথম রাত। শুভ্রা তার মুখে ঘোমটা টেনে রেখেছে আর অনিকেত অধীর আগ্রহে তার মুখটাকে দেখতে চায়। শুভ্রার হাত পা ঠান্ডা হয়ে আসছে ভয়ে। সে জানে এই রাত মিলনের আকাঙ্ক্ষায় পূর্ণ, তবে সে সতীচ্ছেদের চিন্তায় আতঙ্কিত। অনিকেত আস্তে আস্তে শুভ্রার হাত ধরে। হে কি, তোমার হাত তো বরফের চেয়েও ঠান্ডা শুভ্রা। তুমি কি নার্ভাস ফিল করছো? শুভ্রা পাঁচু মাছু চোখে তাকায় অনিকেতের দিকে। হ্যাঁ, ভয় করছে। অনিকেত স্নেহ ভরে হাসে। ভয় পাওয়ার কিছু নেই শুভ্রা, আমি তো সবসময় তোমার পাশে আছি। আমরা একসাথে সব কিছু করব এবং ভবিষ্যতের পথে আগাবো। তুমি সত্যি ভেবেছ আমি ঠিকঠাক পারবো? আমাদের জন্য এটা বিশেষ রাত, তবে আমরা ধীরে ধীরে এগোবো, কেমন? আমরা একে অপরকে ভালোবাসি আর এই ভালোবাসাই আমাদেরকে পথ দেখাবে। শুভ্রার চোখে জল আসে। সে মৃদু হেসে বলে, তুমি সত্যি আমার সব ভয় দূর করেছ অনিকেত। আমি তোমার উপরে পূর্ণ বিশ্বাস রাখতে চাই। অনিকেত একটু একটু করে শুভ্রার কাছে এগিয়ে যায়। তার মুখের ঘোমটা আস্তে আস্তে সরিয়ে দেয়। শুভ্রার মুখে লজ্জা মিশ্রিত হাসি এবং তার চোখে ভালোবাসার আলো ঝলমল করছে। অনিকেত তার মুখের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে যায়। তুমি খুব সুন্দর শুভ্রা। তোমার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আমার জন্য স্বপ্নের মতো। তুমি সবসময় আমাকে এত ভালোবাসা দিয়েছ। আমি জানি তুমি আমায় খুব সুখে রাখবে। অনিকেত তার কাঁধে হাত রেখে মৃদু স্বরে বলে, শুভ্রা, আমি সবসময় তোমার পাশে। আজকের রাত আমাদের জন্য নতুন শুরু। আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত আমরা একসঙ্গে কাটাবো, ভালোবাসা এবং বিশ্বাস নিয়ে। শুভ্রা অনিকেতের হাতটা ধরে, বলে, তোমার কথাগুলো আমাকে অনেক সাহস দেয়। আমি জানি আমাদের ভালোবাসার উপরে আর কিচ্ছু থাকতে পারে না। অনিকেত শুভ্রার কপালে মৃদু চুম্বন করে এবং তারা একসাথে নতুন জীবন শুরু করে। ভালোবাসা, বিশ্বাস এবং একে অপরের প্রতি অগাধ সমর্থন নিয়ে তাদের ফুলশয্যার রাতটি সুন্দর এবং স্মরণীয় করতে চায় তারা। ঘরে মোমবাতির আলো ভেদ করে শুভ্রার সুন্দর শরীরটা বিছানার চাদরের ওপর দেখা যাচ্ছে। হঠাৎ শুভ্রা তার হাতে কিছু একটা চ্যাটচ্যাটে জিনিসের স্পর্শ পায়। অনিকেত বলে, শুভ্রা, কি গো এটা? আমি তো জানি না, কি এখানে? অনিকেত দ্রুত তার পাঞ্জাবির হুকে হাত দিয়ে খুলতে চেষ্টা করছিল, কিন্তু চ্যাটচ্যাটে কিছু একটা বস্তু হাতে লাগায় তার সঙ্গে সঙ্গে শুভ্রাও প্রায় চিৎকার করে থমকে ওঠে। অনি, আমার হাতে রক্ত! এটা কি করে সম্ভব? তোমার কি পিরিয়ড হয়েছে নাকি? না না, সেসবের তারিখ নয়। রক্ত কোথা থেকে এলো? অনিকেত অবাক হয়ে বিছানার চাদরের দিকে তাকায়। দেখে চাপ চাপ রক্তের দাগ। ফুলের পাপড়ি দিয়ে সাজানো ছিল চাদর, অথচ ফুলের পাপড়ির আবরণটা সরে যেতেই রক্ত কোথা থেকে এলো? তোমার কোনো অসুবিধা হয়েছে নাকি? আমি তো জানি না। শুভ্রা, শান্ত হও, শান্ত হও। আমি ঘরের আলোগুলো জ্বালাই। অনিকেত ঘরের সব কটা আলো জ্বালিয়ে নেয়। ঘরটা এখন পরিপূর্ণভাবে আলোকিত হয়ে উঠেছে। কিছুক্ষণ আগে মোমবাতির মৃদু আলোয় ঘরটা ফুলের গন্ধে একটা অন্যরকম মাধুর্যতা ছড়িয়ে দিয়েছিল।
কিন্তু এখন ঘরের সমস্ত আলো জ্বলে ওঠায় রাত্রির নিস্তব্ধতা ভেদ করে দিনের মতো সবকিছু প্রকাশিত হচ্ছে। ভালো করে চাদরটাকে পরীক্ষা করে দেখে ওরা। শুভ্রার বাঁ হাতে বেশ খানিকটা জায়গায় রক্ত। এ কি, তোমার হাত কাটলো কি করে? না তো, আমার হাতে তো কোথাও কাটা নেই, রক্ত হলো কোথা থেকে? ভালো করে বিছানার চাদরটা দেখার চেষ্টা করে ওরা। দেখে বিছানার এক কোণায় ছোট্ট ছোট্ট করে কাঁচের টুকরো পড়ে রয়েছে। বিছানার মাঝখানে লাভ শেপের মধ্যে ওদের নাম লেখা ছিল। গোটা চাদরটাতেই গোলাপ ফুলের পাপড়ি আর রজনীগন্ধার স্পর্শ। তারই আড়ালে কাঁচের টুকরে। শুভ্রার হাত বেশ খানিকটা কেটে গিয়েছে। শুভ্রা, দেখো, এখানে কাঁচের টুকরো, তাতেই বোধহয় তোমার হাতটা কেটে গিয়েছে। ও, তাই তো, আমি এতটাই নার্ভাস ছিলাম যে ব্যথা বুঝতে পারিনি। বুঝবে কি করে? মিহি করে কাটা, হাতে ঘষা লেগে এটা হয়েছে। আমি তো তোমায় বলেছি সবকিছু ধীরে ধীরে, আমরা একে অপরের প্রতি যত্নশীল হব। তুমি ঠিকই বলেছ, এখন একটু রিল্যাক্স বোধ করছি। অনিকেত বলে, দাঁড়াও, তুমি চুপটি করে বসো, আমি ফার্স্ট এড বক্সটা নিয়ে আসি। কোথায়? বাবার ঘরে আছে। হে বাবা, এখন বাবার ঘরে গেলে বাবা কি ভাববে? কিচ্ছু ভাববে না। না না না, তুমি যেও না। তুমি যদি এখন বলো শুভ্রার কেটে গেছে, বাবা বাজে ভাবতে পারে। আরে ধুর, হাত কেটে গেছে তে বাজে ভাবার কি আছে? চুপ করে বসো, বিশ্রাম নাও, আমি এক্ষুনি আসছি। অনিকেত শুভ্রার বারণ শোনে না। দরজা খুলে বেরোতেই হুড়মুড়িয়ে ঘরের ভেতরে বৌদিরা ঢুকে পড়ে। তারা বোধহয় দরজার কাছেই কান পেতে দাঁড়িয়েছিল। কি হলো? দিব্যি তো ঘরে আলো লেভানো ছিল, লাইট কে অন করলো? আহ, দেখো বৌদি, সরো, শুভ্রার হাত থেকে রক্ত বেরোচ্ছে। হ্যাঁ, সে কি? হাত কেটে গেল কি করে? বড় বৌদি ছুটে আসে। দেখি দেখি, হি বাবা, কি হয়েছে? কি হয়েছে বলো তো ঠাকুরপো? কি হয়েছে কি করে বুঝবো? ঘর তো তোমরাই গুছিয়েছো। বদমাইশি করে কে ফুলের আড়ালে কাঁচের টুকরো রেখে দিয়েছিল, তাতেই ঘষা লেগে শুভ্রার। হি বাবা, ঠিক আছে তুমি বসো, আমি এক্ষুনি ফার্স্ট এড বক্সটা নিয়ে আসছি। আমি যাচ্ছি। আর ধুর, তুমি ওর কাছে বসো। বৌদি সহ আরো বেশ কয়েকজন আত্মীয়, যারা সম্পর্কে অনিকেতের থেকে মানে ওই শালা সম্বন্ধীর মতোই হবে, তারাই ঠাট্টাই আর কি করার জন্য দাঁড়িয়েছিল। কিন্তু বিষয়টা এত সিরিয়াস হয়ে যাবে শুভ্রা বা অনিকেত কেউই আশা করেনি। মিনিট 15 মধ্যে শাশুড়ি মা শ্বশুর মশাইও ঘরে চলে এলেন। বৌদি ফার্স্ট এড বক্স এনে শুভ্রার হাতে ব্যান্ডেজ করে দিচ্ছে। ইস, কি করে বিপদটা ঘটালে বলো তো বৌমা, বললেন শ্বশুর মশাই। শুভ্রা মাথা নত করে বসে রয়েছে। বাবা, কেউ বোধহয় বদমাইশি করেছে, বুঝেছো? সে তো অবশ্যই, কিন্তু এমন মশকরা কে করবে? তোর তো কোনো ভাই বোনও নেই। আর এই যে রুমকি, ও তো তোর পাড়া তো বৌদি। নেহাত বউটা খুব ভালো, তাই। থাক না জ্যাঠামশাই, এখন এসব। না না রুমকি, আজ আমায় বলতে দাও। ও তো সযত্নে বৌমাকে সাজিয়ে গুছিয়ে খাইয়ে সুন্দর পরিপাটি করলো। ও নিজের সামনে দাঁড়িয়ে থেকে ঘর দোরগুলো গুছিয়েছে। আমরা তো আর আসতে পারি না বাবা। তোমার মাও ছিল, কিন্তু এদের সামনে কে? বা কাকাবাবু। এ কি তুমি? হ্যাঁ, আমার আসলে গাড়ির চাবিটা। ও, এই তো। কিরে, তুই কখন এলি? হোমা, কখন এসেছি তুই দেখিসনি? না, তুই কখন এলি? হে বাবা, যখন তোর ঘর সাজানো হচ্ছিল আমি তো তখনই এসেছিলাম। অনিকেত, তুমি রীতাকে ফোন করেছো? অনিকেত মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। শুভ্রা সন্দেহের দৃষ্টিতে অনিকেতের চোখের দিকে তাকায়। রীতা বলে, না না, ও আমায় ফোন করেনি, আমি তো নিমন্ত্রণ কার্ড পেয়ে এসেছি। অনিকেত বন্ধুদের লিস্টে আমার নামটাও লিখে দিয়েছিল, সেই কারণেই রনি আমাকে ফোন করে জানালো আমারও নাকি নিমন্ত্রণ, তাই এসেছি। ও মা, তুমি এমন করছো কেন গো? ছেলের বান্ধবী, ওর বিয়েতে আসবে না? কথাটা বলে বিষয়টাকে সামাল দেওয়ার চেষ্টা করলেন অনিকেতের মা। শুভ্রা বুঝতে পারল কি হয়েছে বিষয়টায়। কিছুক্ষণ পরে ঘর থেকে সবাই বেরিয়ে যায়। রুমকি বৌদি বললেন, নাও ভাই, আসি। কি হওয়ার কথা ছিল আর কি হয়ে গেল। সাবধানে, চাদর সরিয়ে অন্য চাদর পেতে দিয়েছি, পরিষ্কার চাদর, কিচ্ছু নেই। ইস, শেষ পর্যন্ত বিছানার চাদরে কাঁচের টুকরো। আজকে রাতটা এমনি শুভ, এটাকে অশুভ করার জন্য এই রক্তপাতের বন্দোবস্ত। আমি কি বুঝি না?
বৌদি তোমরা এখন? হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, একে আর কিছুক্ষণ পর ভোর হয়ে যাবে। কই রে তোরা চল দেখি। শাশুড়ি এবং শ্বশুর মশাই বেশ খানিকক্ষণ আগে ঘর থেকে বেরিয়ে গিয়েছেন। রীতা গাড়ির চাবি নিয়ে চলে গিয়েছে অনেকক্ষণ। বৌদিরা বেরিয়ে যাওয়ার পর শুভ্রা তাকায় অনিকেতের দিকে। অনিকেতকে বলে, তুমি সবসময় আমার পাশে থাকবে তো? তুমি সবসময় এইভাবেই আমার ভয় দূর করবে তো? দেখো আমি তোমায় খুব ভালোবাসি, বিশ্বাস করো, বিশ্বাস করো। আমি তো জানি, কিন্তু বিছানায় কাঁচের টুকরোটা কিভাবে এলো? এটা তো স্বাভাবিক ব্যাপার না। কিন্তু আমি জানি অনি, এটা এখানে থাকার কথা নয়, তাই আমার খুব ভয় লাগছিল। আমাদের সবকিছু বুঝতে হবে, হয়তো কেউ ইচ্ছে করেই কাজটা করেছে, আমাদের সাবধান থাকতে হবে শুভ্রা। তাহলে এই রক্তপাতটাও কি ইচ্ছে করে ঘটানো হয়েছে? আমার ক্ষতি করতে চায় নাকি কেউ অনিকেত? এটা কি সম্ভব? তবে বিষয়টাকে দেখতে হবে। চলো তো দুইজনে মিলে ঘরটা একটু ভালো করে দেখি। সকলে বেরিয়ে যাওয়ার পর ঘরের দরজা আটকে দিয়ে দুইজনে মিলে ওরা ঘরটা পরীক্ষা করে। বিছানার নিচে, আলমারিতে, জানলার ধারে, সব জায়গায়। অনিকেত, এখানে কিচ্ছু নেই, কিন্তু বিছানায় কাঁচের টুকরো কি করে এলো? আমার ধারণা কেউ এটা ইচ্ছে করে ক্ষতি করার জন্য করেছে। কিন্তু কে করতে চাইবে? এটা হয়তো রীতা করতে পারে, আমার জীবনে সমস্যা সৃষ্টি করতে চায়, তাই এইবার ওটা ওরই কাজ। তুমি নিশ্চিত যে এটা রীতা করেছে? হ্যাঁ, আমি জানি। ওর বিরুদ্ধে আমি ঠিক কিছু একটা বার করব। কি প্রমাণ বার করবে? হয়েছেটা কি আমায় বলবে? দেখো শুভ্রা, তুমি ভয় পেও না, আমাদের ভালোবাসা ঠিক জয়ী হবে। দেখো আমি তোমায় বিশ্বাস করি, কিন্তু এই সমস্যার সমাধান তো করতে হবে, বলো? যদি আমাদের জীবনের প্রথম শুরুতেই কেউ একটা এইভাবে... না না, আমি কাউকে বাধা হয়ে দাঁড়াতে দেব না, কাউকে না। শুভ্রা এবং অনিকেতের প্রথম পরিচয় হয়েছিল কলেজের লাইব্রেরিতে। শুভ্রা লাইব্রেরির এক কোণে বসে গভীর মনোযোগ দিয়ে বই পড়ছিল। অনিকেত সেখানে এসেছিল একটি প্রজেক্টের রেফারেন্স বই খুঁজতে। শুভ্রার বইয়ের দিকে তাকিয়ে অনিকেত বলেছিল, এই বইটা আমার প্রিয়, আপনি পড়ছেন এটা? হ্যাঁ, এটা অসাধারণ, প্রতিটি অধ্যায় নতুন কিছু শেখাচ্ছে। আপনি কি এই লেখকের অন্য বই পড়েছেন? অনিকেত মাথা নেড়ে বলেছিল, হ্যাঁ, তার লেখা বই আমার খুব পছন্দ। আপনি কি বিষয় নিয়ে পড়াশোনা করছেন? সমাজ বিজ্ঞান নিয়ে করছি। আর আপনি? আমি অর্থনীতি বিভাগে, তবে এই বইটা পড়া আমার খুব শখ। বাহ, চলুন তাহলে একসঙ্গেই না হয়। সেই প্রথম পাশাপাশি লাইব্রেরিতে বসে পড়াশোনা শুরু। দেখতে দেখতে 2 বছর কিভাবে যেন কেটে গিয়েছিল। এরপরে ফোন নাম্বারটা আদান প্রদান, একে অপরের ওপরে না চাইতেই একটা অধিকার বোধ জন্মানো, এমন হয়ে গিয়েছিল শুভ্রার অভ্যেস। অনিকেতকে ফোন না করলে তার ভাত হজম হতো না। অনিকেতের ক্ষেত্রেও ঠিক তাই। খেয়েছো কিনা, ঘুমিয়েছো কিনা, নোটসগুলো জোগাড় করতে পেরেছো কিনা, আজ কলেজে আসছো কিনা, এইভাবেই শুরু। তারপর সিনেমা দেখা, টুকটাক বাইরে যাওয়া, ধীরে ধীরে সম্পর্কটা গাঢ় থেকে গাঢ়তর হওয়া, একে অপরের শখ, পছন্দ অপছন্দ সবটা জানা। তোমার লক্ষ্যগুলি কিন্তু অসাধারণ, তুমি নিশ্চিত একদিন সফল হবে, কথাটা বলেছিল অনিকেত। হয়েছিল তাই শুভ্রার জীবনে। বর্তমানে ওরা দুইজনই চাকুরি করে। অনিকেত তার পরিবারের কথা প্রসঙ্গে বলেছিল, আমি আসলে এই বিভাগে পড়াশোনা করতে আসতে চাইনি, আমার ইচ্ছে ছিল অন্য বিষয়, ইঞ্জিনিয়ারিং। তবে বাবার ইচ্ছেতে। তোমার কি অর্থনীতি ভালো লাগে না? হ্যাঁ, এখন প্রিয় সাবজেক্ট হয়ে গিয়েছে, শুধু এখন ভাবি তা চাকরি বাকরি। শোনো, আমি জানি তুমি খুব দায়িত্ববান একজন পুরুষ, নিজের স্বপ্নের জায়গায় তুমি তোমার বাবার স্বপ্ন পূরণ করছো, এমন ছেলে খুব একটা দেখা যায় না। তাছাড়া কলেজেও তুমি বেশ মেধাবী, তোমার পরিবারের জন্য তোমার অনেক বড় ত্যাগ। হ্যাঁ, তা তো ঠিকই, কিন্তু কি বলো তো, কি হয়েছে? মাঝে মাঝে পছন্দের বিষয়টাকেও আগলে ধরতে ইচ্ছে করে। বাবা মা যদি সমস্ত পছন্দের মধ্যেই কাঠি করে দাঁড়ায় তাহলে? আমি ঠিক বুঝতে পারলাম না। কিছু না, পরে একদিন সময় করে বলবো খন। বলবি তো? হ্যাঁ বলবো। এই মুহূর্তে শুভ্রার সেই কথাটাই মনে পড়ছে। অনিকেত চাদরটা বারবার খুঁটিয়ে দেখছে। শুভ্রা শুয়ে রয়েছে চুপচাপ, তার পরনে ফুলের অলংকার, সেগুলো আর খোলা হয়নি। হাতে ব্যান্ডেজ করা অবস্থায় কারোরই আর কিছু
ভালো লাগার কথা নয়। অনিকেত বলে, কি ভাবছ? কিছু না, আমরা কলেজে ছুটির পরে পার্কে বসে গল্প করতাম, মনে পড়ে? হ্যাঁ, করতে তো। তুমি বলতে তোমার স্বপ্ন এই তো সমাজকে পরিবর্তন করা, সমাজের সমস্ত মেয়েদেরকে সাহায্য করা, আর সমাজ থেকে অনেক কিছুকে পরিষ্কার করা, জঞ্জাল, তাই না? চাইতাম প্রত্যেকটা মেয়ে সাহসী হোক আর অধিকার নিয়ে সচেতন হোক, তাই না? আমি তো জানি, তুমি তো তোমার লক্ষ্যে পৌঁছেই গিয়েছো। আমি সবসময় তোমার পাশে থাকবো কথা দিয়েছিলাম, এখনো দিচ্ছি। ঠিক, আমি তোমার সমর্থন করছি। সত্যি আমি খুব ভাগ্যবতী। তুমি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ, তুমি সেটা জানো না, আর তোমার স্বপ্নই এখন আমার স্বপ্ন হয়ে গিয়েছে। কিছুদিন পরে অনিকেত আর শুভ্রা ঠিক করেছিল দেখা করবে পরিবারের সঙ্গে। তখন ওদের চাকরিটা সম্পন্ন হয়েছে। প্রেমের 2 বছর পরে আরো 3টে বছর, মোট 5টি বছর অপেক্ষা করার পর তাদের এই বিবাহিত জীবন। বাবা, তোমার সঙ্গে একজনের পরিচয় করাতে চাই। বিষয়টা নিশ্চয়ই নারী সংক্রান্ত। এমন করে কেন বলছো? তুমি বললেই ছেলে আমার ভয় পেয়ে যায়। হ্যাঁ, আমি কি বাঘ না ভাল্লুক? বাবা, তোমার এই গম্ভীর মুখের কথায় যে কারো হাল টাইট। কার সাথে পরিচয় করাবি রে বাবু? কোনো মেয়ে? হ্যাঁ মা। বাহ, নাম বুঝি শুভ্রা? কি করে জানলে? আমি তোর মা, সব বুঝি। রাত্রেবেলা কার সঙ্গে জেকে জেকে কথা বলিস? যেই দিন থেকে ছেলে আমাকে ছেড়ে তার নিজের রুমে ঘুমোতে শুরু করেছে, সেই দিন থেকেই সন্দেহটা জেগেছে। ঠিক কিছু একটা হয়েছে, না হলে যেই বাবু উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়ও আমাকে ছাড়া ঘুমোতে পারতো না, সেই বাবু এখন অন্য ঘরে একা একা ঘুমোয়, যেই ঘরে শত চেষ্টা করেও তার বাবা তাকে ঠেলে পাঠাতে পারেনি। ঠিক বলেছ মাধবী, কবে দেখা করাচ্ছিস? একদিন সন্ধ্যায় সবাই মিলে ওরা ডিনার করতে বসে। শুভ্রার বাবা মাও এসেছিল অনিকেতের পরিবারও। অনিকেত বাবা মার একমাত্র, শুভ্রাও তাই। তাছাড়া শুভ্রা দেখতে শুনতে বেশ ভালো, মেধাবী ছাত্রী, চাকরি করছে। অনিকেতও তাই, সুতরাং বিয়েতে কোনো আপত্তি হয়নি। শুভ্রা আর অনিকেতের সম্পর্কের জন্য আমরা খুবই সুখী। ওদেরকে একসঙ্গে দেখে মনে হয় ওরা একে অপরের জন্যই তৈরি। হ্যাঁ, আমিও সমর্থন করছি, আর আমিও চাই ওদের 4 হাত এক করে দিই, ওরা সুখী হোক। হ্যাঁ, ওদের বিয়ের কথা আমিও ভেবেছি, তবে 2 পরিবারের সম্মতিতে বিয়ে হলে তো ওরা খুব খুশি হবে। অবশ্যই অবশ্যই, আমরা সবাই একসঙ্গেই না হয় বিয়েটা আয়োজন করি, 50-50 ভাগে, একটা হল বুক করে। হ্যাঁ, এ তো খুব ভালো প্রস্তাব। শুভ্রা আর অনিকেত একে অপরের দিকে তাকিয়ে মুচকি হেসেছিল। তারা জানতো তাদের ভালোবাসা ও পরিবারের সমর্থন তাদের জীবনের প্রত্যেকটি কঠিন সময় পার হতে সাহায্য করবে। অনিকেত, আমার স্বপ্নগুলো একসাথে পূরণ হবে তো? অবশ্যই, আমরা সবকিছু একসঙ্গে করব। কিন্তু বিয়ের ফুলশয্যার রাতেই বিপর্যয়টা ঘটে। বিয়ের দিন যত এগিয়ে আসে তত বেশি উৎকণ্ঠা এবং উদ্বেগ চেপে ধরে শুভ্রাকে। কত রকমের চিন্তা ভাবনা, 5টা বছরের অপেক্ষা, একসঙ্গে হাত ধরে হাঁটা পর্যন্তই সম্পর্কের সূচনা হয়েছিল। এখন সেই কাছের মানুষটাকে সম্পূর্ণভাবে পাবার আকাঙ্ক্ষায় দিন যেন আর কাটে না শুভ্রা এবং অনিকেতের। যদিও শুভ্রা নিজের ভাব প্রকাশ করতে লজ্জা প্রকাশ করে, অথচ অনিকেত চাঁচাছোলা, সে স্পষ্ট সবটা ব্যাখ্যা করে বলে, যাতে শুভ্রার আরো বেশি করে উৎকণ্ঠা জাগে। মুখে প্রকাশ করতে পারে না, কিন্তু শরীর তো সায় দেয়। বিয়ের দিন অনিকেতের আসতে দেরি হচ্ছিল। পুরোহিত মশাই বসে পড়েছে, বাড়িতে সময় পেরিয়ে যাচ্ছে। বাবা মা সকলে খুব চিন্তিত, হল ভর্তি লোকজন। কেউ কেউ বউ দেখার আগেই তাদের ডান হাতের কাজ সম্পন্ন করে বিদায় নিয়েছে, কেউ কেউ তো বিয়ে দেখার জন্য ব্যস্ত। কলেজের অন্যান্য বন্ধু বান্ধবীদের মধ্যে কেউ যেন বলে উঠল, এই আদৌ বিয়ে করতে আসবে তো রে, নাকি লগ্নভ্রষ্ট হবে দেখ। কথাটাই শুভ্রার বুকের মাঝখানে তীর বিঁধেছিল। কিন্তু শুভ্রার অগাধ বিশ্বাস অনিকেতের প্রতি। সে জানে অনি তাকে কোনো মতেই ঠকাবে না। বিবাহ লগ্ন পড়ে যাওয়ার পর কিছুক্ষণ দেরিতে অনিকেত আসে, আর আসার সঙ্গে সঙ্গেই শুভ্রার উৎকণ্ঠা কমে যায়। বিয়ে সুসম্পন্ন হয় সুন্দরভাবে। সিঁদুর দান, মালা বদল সবকিছু পরপর হওয়ার পর ঘড়িতে যখন রাত্রি 1:30,
তখন বিবাহ সুসম্পন্ন। খেতে বসে ওরা সকলে। আত্মীয় স্বজন রয়েছে দু একটা, বাদবাকি সবাই খেয়ে দিয়ে গভীর ঘুমে মগ্ন। এই ধরো তো মোবাইলটা, দাও। সিঁদুর পরে তোমায় মাইরি দারুণ লাগছে। থাট, চুপ করো। শুভ্রা থামিয়ে দিয়েছিল অনিকেতকে। হ্যাঁ সত্যি বলছি, ভালো করেছো তুমি। লাল শাড়ি তো সবাই পরে, তুমি পরেছো দুধে আলতা, তাতে সিঁদুরটাতে আরো বেশি সুন্দর লাগছে। আর হ্যাঁ, মানানসই গয়নাগুলো, এই সব সোনার? সব সোনার। আমার বাবা কি অম্বানি নাকি? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বুঝেছি। ফোনটা এখন ধরো। কি করব? দেখো না। শুভ্রা হাতে ফোনটা নেওয়ার সঙ্গে সঙ্গেই দেখে মোবাইলে একটি মেসেজ, একটা অজানা অচেনা নাম্বার থেকে। অনিকেত তখন নিজের খাওয়া নিয়ে ব্যস্ত, এদিকে শুভ্রার চোখ সেই মেসেজে। অনিকেত, তোমার মোবাইলে একটা মেসেজ এসেছে, কে পাঠিয়েছে? দেখি কোথায়, দেখাও তো। একটা আননোন নাম্বার। মেসেজটাকে দেখায় শুভ্রা। মেসেজটি একটি অজানা অচেনা নাম্বার থেকে পাঠানো। তাতে লেখা আছে, তুমি কি এখনো আমাকে মনে করো? আমাদের স্মৃতিগুলো ভুলে গেছো তাই না? শুভ্রা, আমি সত্যিই জানি না এটা কে পাঠিয়েছে, বিশ্বাস করো। আমার কোনো প্রাক্তন প্রেমিকা নেই যাকে আমি মনে করতে চাই, কিন্তু মেসেজটা যে অন্য কিছু বলছে। অনি, তুমি আমার কাছে সবকিছু সত্যি বলেছো তো? শুভ্রা, আমি তোমায় প্রতিশ্রুতি দিচ্ছি, আমি তোমায় সব সময় সত্যি কথা বলেছি। আমি জানি না এটা কে পাঠিয়েছে, কেউ হয়তো আমাদের সম্পর্কটাকে নষ্ট করতে চায়, কিন্তু আমি যে তোমায় বিশ্বাস করি অনি। মেসেজটা তো আমার মনে সন্দেহ জাগাচ্ছে। আমি বুঝতে পারছি শুভ্রা, আমি চেষ্টা করছি এর কারণ খুঁজে বার করতে। তুমি আমার উপরে বিশ্বাসটা আর ভরসাটা বজায় রাখো প্লিজ। দেখো, তাহলে সব সমস্যা আমি পার করতে পারবো। আমি জানি তুমি আমায় ভালোবাসো, কিন্তু এরকম একটা মেসেজ দেখলে যে কোনো মেয়ে, দেখো আমি সবসময় তোমার পাশে আছি, ঠিক একটা সমস্যা। চুপ হয়ে গিয়েছিল শুভ্রা, কারণ সামনে তখন শুভ্রার বাবা মা এসে হাজির। বিয়ের প্রথম দিনই যদি এমন একটা কথা জানতে পারেন ওরা, তাহলে খুব বাজে একটা ব্যাপার হবে। খাওয়া দাওয়ার পর্বে ঠিক করে ভালো মতো সমস্ত খাবারের স্বাদ আস্বাদন করতে পারলো না ওরা। আমি তোমায় বিশ্বাস করি, তবে একটু সময় লাগবে আমার। শুভ্রা, ঠিক আছে ঠিক আছে, আজকে রাতটা না হয় আমি অন্য ঘরে। না, নিয়ম মেনে আমাদের বাসর যাপন করতে হবে, কিন্তু দূরত্ব বজায় থাকবে আমাদের মধ্যে। ঠিক আছে, তাই হবে। সেই দিন বাসরে শুভ্রা ইচ্ছে করেই আত্মীয়দের মধ্যে কয়েকটি ছোট বাচ্চাকে নিয়ে শুয়েছিল। মাকে বলেছিল, মা শরীরটা ভীষণ টায়ার্ড, আমি ওদেরকে নিয়ে ঘুমোবো। হ্যাঁ হ্যাঁ, ঘুমো না, বাসর জায়গাটাই তো এই বাড়ির নিয়ম। যদিও অনির বাড়ির নিয়ম কি, ও যেটা বলছে সেটাই হবে মা। অনিকেত সায় দিয়েছিল শুভ্রাকে। এদিকে 5 বছরের ভালোবাসার সম্পর্ক, সিঁদুর দানের পরেও যদি স্ত্রীকে একটু কাছে না পায়, এর থেকে বড় বিভ্রাট আর কি বা হতে পারে। কাল রাত্রির পরের দিনই ফুলশয্যা। শুভ্রা এবং অনিকেতের নতুন জীবনের শুরুর রাত, কিন্তু হঠাৎই আবিষ্কার বিছানার চাদরে রক্তের দাগ। আতঙ্কে চিৎকার করে ওঠে শুভ্রা। কোথায় তাদের নতুন জীবনের শুরুর আনন্দে মেতে উঠবে, সবকিছু সুখ আর আনন্দময় হবে। হঠাৎ ভয়ের চোটে, ও মা গো, কি অনিকেত, বিছানায় রক্তের দাগ। পরের দিন সকালে ঘুম থেকে ওঠে ওরা। শুভ্রাকে একটা ডাক্তার দেখাতে হবে। বলা যায় না, হাতে যদি সেপটিক হয়ে থাকে, ইঞ্জেকশন নিতে পারলে আরো ভালো হতো। ঠিক আছে, তুই বৌমাকে নিয়ে ডাক্তারখানায় যা, বুঝলি? আর অষ্টমঙ্গলায় না হয় কদিন পরেই যাস। হ্যাঁ হ্যাঁ বাবা, আমার হাতের ক্ষতটা আগে ঠিক হোক, না হলে মায়ের মন, বুঝতেই তো পারছেন। যদি আগেই দেখে আমার হাত কেটে গিয়েছে তাহলে। হ্যাঁ হ্যাঁ বৌমা, তুমি বুঝদার মেয়ে, একদম ঠিক কথা বলেছ। ডাক্তারকে দেখাতে নিয়ে যায় অনিকেত। খুব একটা দূর নয় এই বাড়ি থেকে, কাছেই। অনিকেতের বাইকে বসে শুভ্রা বেশ খানিকটা দূরত্ব বজায় রেখেছে। এইভাবে তো মেয়েটা বসে না, বাইকে বসলেই পিঠে তার বুকটা ঠেকবেই। ওইভাবেই তো একটা আকর্ষণ তৈরি হয়েছিল প্রথম দিন, যেই দিন কলেজ থেকে ফেরার পথে বৃষ্টির মধ্যে শুভ্রা কোনো গাড়ি পাচ্ছিল না বাড়ি ফেরার জন্য। অনিকেতই বলেছিল, বসো, পৌঁছে দিই। না, বাইকে চড়া আমার অভ্যেস নেই,
আসলে বাপি কোনোদিন বাইক কেনেনি তো। আরে দূর, এতে আবার অভ্যাস লাগে নাকি? বসো, আমাকে ধরে বসবে তাহলেই হবে। না না, আমার কেমন যেন আনকমফোর্টেবল ফিল হয়, আমার অভ্যাস নেই তাই। আরে দূর, বসো তো। জোর করে শুভ্রাকে বসিয়েছিল অনিকেত আর বলেছিল আমার পিঠে হাতটা দিয়ে রাখো, খুব ভয় লাগলে আমাকে পেছন থেকে জড়িয়েও ধরতে পারো, আফটার অল আমি তোমার বয়ফ্রেন্ড বলে কথা। শুভ্রা অনিকেতের পিঠে একটা চিমটি কেটেছিল, বলেছিল খুব শখ না? কিন্তু বাইক চালাতে গিয়ে অনিকেত এতবারই ব্রেক কষে যে শুভ্রা অনিকেতের দুষ্টুমিটা ধরে ফেলে। সেই শুভ্রা বাইকে বসতে শিখে গিয়েছে। অনিকেত বলে, তুমি তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না বলো? দূরে সরে বসেছো। কিরে, দাঁড়িয়ে রইলি কেন? যা। মা সামনে দাঁড়িয়েছিল বলে অনিকেত আর বেশি কিছু বলতে পারেনি। বাইক স্টার্ট করে ওরা এগিয়ে যায়। ডাক্তারের কাছে গিয়েও খুব একটা বেশি কথা বলেনি শুভ্রা। অনিকেত বুঝতে পারে ভালোবাসার যতই প্রতিশ্রুতি দেওয়া হোক না কেন, সমস্যার সমাধান না করতে পারলে কিছুতেই জিনিসটা ঠিক হবে না। এটা একটা বিপর্যয় যা ওদের সম্পর্ককে দুর্বল করছে। কেউ একটা ফাঁদে ফেলার চেষ্টা করছে ওদের। বুঝতে পারে অনিকেত। সেই দিন রাতে খাওয়া দাওয়ার পর শুভ্রা নিজের হাতের ব্যান্ডেজ নিজেই খুলে আবার লাগানোর চেষ্টা করছিল। ডক্টর একটা ইঞ্জেকশন দিয়েছে আর কিছু রেগুলারি ওষুধ। বলেছে গভীর ক্ষত নয়, তবু একটা টক্সাইড আমি দিয়ে দিচ্ছি। নিয়ম মাফিক টক্সাইড যদিও নিয়ে থাকে তাহলে আগামী 5 বছর আর নিতে হবে না, যদিও কয়েক মাস পর আবার একটা নিতে হবে তাহলে। না না স্যার, একেই ও ইঞ্জেকশনে ভয় পায়। শুভ্রা তাকায় অনিকেতের দিকে। কলেজে পড়ার সময় একদিন একটা কুকুর সামান্য আঁচড়ে দিয়েছিল শুভ্রাকে। চামড়ার ওপরটা একটু কেটে গিয়েছিল, রক্তপাতও হয়নি। অথচ কুকুরের রোগের ভয়ে ইঞ্জেকশন নিতে গিয়ে শুভ্রার তো মরা মরা অবস্থা। বলেই দিয়েছিল আমার জলাতঙ্ক হবেই, আমি মরবই, ইঞ্জেকশন আমায় দিও না, কুকুরের কামড়টা বেটার ওই ইঞ্জেকশনের থেকে। এত ভয় পাও? খুব ভয় পাই, বিশ্বাস করো। সেই শুভ্রা আজকে ইঞ্জেকশন নিতে গিয়েও এতটুকু কুণ্ঠা বোধ করেনি বা ভয়ের চোটে অনিকেতের হাতটাকে আঁকড়েও ধরেনি। তুমি একা একা পারবে? হ্যাঁ হ্যাঁ পারবো। দেখো, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো, শুনছি। এমন করে কেন কথা বলছো শুভ্রা? দেখো, বিশ্বাস করো, আমি তোমার কাছে লুকোতে চাইনি। তাছাড়া রিতার ব্যাপারটা। কি রিতা? ওই যে কালকে রাতে যার কথা বললাম, যে এসে গাড়ির চাবি। আচ্ছা অনিকেত, আমার ফুলসজ্জার ঘরে ওর গাড়ির চাবি কি করে এলো? এই বিষয়টা তো আমি বুঝতে পারছি না। দেখো, আমাকে তুমি একটু সময় দাও, আমি পুরো ব্যাপারটা তোমাকে বলবো। এখনই বলো। তাহলে আমাকে দাও, ওটা আমি করে দিই। না, আমাকে তুমি একদম ছোবে না। তোমাকে বিশ্বাস করে আমি ভুল করেছি শুভ্রা। আমি তোমায় ভালোবাসি, আমি তোমার সঙ্গে এরকম করতে পারি না, কিন্তু আমি তো সেটা বিশ্বাস করতে পারছি না অনিকেত। আমি সত্যি বিশ্বাস করতে পারছি না। আমি সূত্র খুঁজে পাচ্ছি না এর। আমার ক্ষতি করার চেষ্টা কেন? কেন? আমি কি করেছি? অনিকেত, তুমি রিতাকে কতদিন চেনো? অনিকেত চুপ করে থাকে। বেশ খানিকক্ষণ নীরবতা কাটিয়ে বলে, আমরা স্কুলে একসঙ্গে পড়তাম, আমাদের মধ্যে সম্পর্ক একটা তৈরি হয়েছিল, কিন্তু অনেকদিন আগে শেষ হয়ে গেছে। বিশ্বাস করো, আমি সত্যি জানতাম না যে ও এইভাবে আমার জীবনে ফিরে আসবে। মনে হচ্ছে রিতার বিষয়ে তুমি অনেক কিছু ওয়াকিবহাল। কিছু অদ্ভুত আচরণ আমিও তার লক্ষ্য করেছি। কিভাবে? হ্যাঁ, ওর মুখের হাসিটা। আচ্ছা শোনো, আমি না আমার বন্ধুদের সঙ্গে কথা বলি আর দেখি ও এক্স্যাক্টলি কি চায়। মানে মানে ব্যাপারটাকে আমার গভীরে ভাবতে হবে, তদন্ত করতে হবে। রিতার মোটিভটা আমায় জানতেই হবে। আমার জীবন থেকে ও স্বেচ্ছায় চলে গিয়েছিল, আমি ওকে তাড়াইনি। ওই সম্পর্কটার মধ্যে থাকতে থাকতে তিক্ত হয়ে গিয়েছিল। ও চেয়েছিল অনেক বড় কিছু হতে, আমি চেয়েছিলাম আমার মতোই রাখতে, ঠিক যেরকম তুমি। তার মানে তুমি বলতে চাইছো আমি তোমার মনের মতো? হ্যাঁ। না জেনে? হ্যাঁ, তোমার আমার মনের মেলামেশা, ইচ্ছে অনিচ্ছে সবটা এক, সব কিছু মিলে যায়। তাই তাই তুমি আমায় বিয়ে করেছো? না শুভ্রা, না, তোমায় আমি মন থেকে ভালোবাসতাম, তাই তোমায় বিয়ে করেছি। কিন্তু তুমি আমাকে কেন ভরসা করছো না? ভরসা করা যায় অনি, এমন করে একটা। আমি তোমায় কথা দিচ্ছি, আমি 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 এর ভেতরে গভীর তদন্ত করব। আমি জানবই
রিতার কয়েকজন বন্ধুর সঙ্গে পরের দিনই দেখা করে অনিকেত। রিতার খুব কাছের বন্ধু মিতা। আমাকে ডেকেছিস? হ্যাঁ বস। এত বছর পর কেমন আছিস বল? কেমন থাকতে হয় তুই জানিস না? আমার বিয়ের খবরটা নিশ্চয়ই পেয়েছিলি। আমি নিমন্ত্রণ করেছিলাম, কার্ডে মিতা লিখেছিলাম। মিতার জায়গায় রিতা কি করে হয়? আমি সত্যি বুঝতে পারিনি অনি, আমায় ক্ষমা কর। দেখ, রিতা আমাকে ফোর্স করেছিল। ও তোকে এখনো ভুলতে পারেনি। ও সবসময় বলে যে তোর কাছ থেকে ওর চলে আসাটা নাকি ওর জীবনের সব থেকে বড় ভুল। তাহলে কি ওই সব কিছু পরিকল্পনা করেছে? শুভ্রার মন থেকে সন্দেহ কাটানোর জন্যে অনিকেত শুভ্রাকে সঙ্গে করে নিয়েই মিতার সঙ্গে দেখা করতে যায়। ওই দিন রাতেই মিতার সঙ্গে ফেসবুকের মাধ্যমে চ্যাটিং করে ওরা। মিতা প্রথমে আমতা আমতা করছিল, কিন্তু অনেকে তোদের ফুলসজ্জার পুরো ঘটনাটা ডিটেলসে লিখে দেওয়ার পর মিতা রাজি হয়ে যায়। আমি সঠিকভাবে বলতে পারবো না শুভ্রা, তবে কয়েকদিন আগেই বলছিল ওর জীবনের লক্ষ্য পূরণের জন্য নাকি অনিকেতকে দরকার। আমার সন্দেহই ঠিক ছিল শুভ্রা, রিতাই এইসব ঘটনার পেছনে দায়ী। কিন্তু রিতা কেন এসব করতে যাবে? এই শোন মিতা, আমি শুনেছিলাম রিতার বিয়ে হয়ে গিয়েছে বিরাট বড় এক বিজনেসম্যানের সঙ্গে। তাহলে? না না, ওর বিয়ে হলেও ও সুখী নেই রে। ও সংসার করতে পারেনি। টাকার জন্য ওর থেকে বয়স্ক এক লোককেও বিয়ে করেছিল। সেই লোকের আবার 2 ছেলে মেয়েও আছে। শুনেছি পরবর্তী জীবনে নাকি ওই ছেলেটাও রিতার ওপরে। থাক থাক, ওসব নোংরা কথা তুই আমাকে বলিস না। ক্লাস 11-এ পড়ার সময় ও যেরকম হাব ভাব করতো। ঠিক বলেছিস, আমাদের কলেজেরই সেক্রেটারি তার ছেলের সঙ্গে ফষ্টি করে বিয়ে করলো সেক্রেটারিকে। বলিস কি? হ্যাঁ, সেক্রেটারি সাহেবের বউ হঠাৎ করে স্ট্রোক হয়ে মারা যায়। আর রিতাও ঠিক সেই ভাগে সেক্রেটারির মনটাকে জয় করে। দেখতে কালো হলে কি হবে, সুন্দর ছিল, চটক তার দেহের চলনি। তোর তো মনে আছে? হ্যাঁ সবটা। তারপর আর কি? ওই বুড়ো মানুষের সঙ্গে কি আর বেশি দিন সংসার করতে পারে? এরপরে পাড়ায় রটে গেল। সেক্রেটারি মশাই যখন ঘরে থাকে না তখন নাকি অনেক ছেলেপুলে ওর ঘরে ঢোকে। ডিভোর্স হয়ে গেল। ও আবার ফিরে এসেছে তোর জীবনে। কিছুদিনের জন্যে ও গোড়গাঁওতে থাকতো। গোড়গাঁও কেন? ওখানে ওর মামার বাড়ি, তুই জানিস না? হ্যাঁ শুনেছিলাম একবার ওরই মুখে। ওইখানেই গা ঢাকা দিয়েছিল। কিন্তু তোর বিয়ের কার্ডটা যেদিন আমার বাড়িতে এসে পৌঁছায় সেই দিনই ও আসে আমার সঙ্গে দেখা করতে। আমি শো করতে চাইনি তোর বিয়ের কার্ডটা, বিশ্বাস কর। ও যেঁচে দেখেছে, দেখে আমায় রিকোয়েস্ট করে বলল, অনি আমার জীবনের শেষ ভরসা মিতা, ওর হাত ধরে আমি নতুন জীবন শুরু করতে চাই। কেন যে আমি অনেকে ঠকিয়েছিলাম, আমার জীবনের অনেক বড় ভুল ছিল রে। আচ্ছা, আমি যদি ওর কাছে ফিরে যাই ও আমাকে মেনে নেবে না? এসব তুই কি বলছিস? রিতা, তোর সঙ্গে অনির সম্পর্কটা আজকে না বহু বছর আগে নষ্ট হয়ে গিয়েছে। তাছাড়া অনি যেই মেয়েটাকে বিয়ে করছে সে মেয়েটা খুব ভালো। ওদের সঙ্গে কলেজের আলাপ, প্রেম, চাকরি সবটা। শুভ্রা মেয়েটা খুবই সুন্দর দেখতে আর ভদ্র পরিচয়, ব্যবহার অমায়িক। তুই চুপ কর। আমার অনি আমাকে নিশ্চয়ই ভোলেনি। আমি ওর সামনে গিয়ে দাঁড়ালে ও আমাকে মেনে নিতে নিশ্চয়ই কুণ্ঠাবোধ করবে না, বলতে পারবো না ভাই। তবে বিয়ে যে করে ফেলছে তারপরেও তুই এই কথাটা কি করে বলছিস? বিয়ে? ওর রাতকে আমি কাল রাত্রি করে ছাড়বো। কিগুলো কি বলছিস তুই? আমার মাথার দিব্যি রইল মিতা, আমাদের বন্ধুত্বের দিব্যি। ওই মিতার জায়গায় রিতা, আমি যাব ওর বিয়ের দিন। আর 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 কি করবি? আর ওর ফুলসজ্জাকে মাটি করে দিয়ে আসবো। অনেকে তার শুভ্রা মুখোমুখি তাকিয়ে রয়েছে একে অপরের। এইবার কি করবে? এইবার রিতার সঙ্গে দেখা করতে হবে। তুমিও যাবে আমার সঙ্গে। না না, আমি যাব না। না, তুমি যাবে। জানতে হবে আমায় ও কেন এটা করছে, আমায় জানতেই হবে। অবশেষে রিতার বাড়ির দরজার কাছে এসে দাঁড়ায় ওরা। রিতা পালিয়ে বিয়ে করার পরই ওর বাবা আত্মহত্যা করেছিল। মা কেমন যেন হয়ে গিয়েছিল তারপর থেকে। এখন মা প্যারালাইজড, সবসময় বিছানায় শুয়ে থাকে। রিতা যা ইনকাম করেছে এই কয় বছরে গোড়গাঁওতে থেকে একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করে, তাই দিয়েই কোনো রকমে চলছে। ওই কোম্পানির হেড অফ দ্য ডিপার্টমেন্টের সঙ্গেও নাকি একটা নোংরা সম্পর্কে জড়িয়ে পড়েছিল রিতা। তাই সেইখানেও আর রাখতে পারেনি ওর মামারা, তাড়িয়ে দিয়েছিল ওকে। দরজার কলিং বেল বাজার সঙ্গে সঙ্গেই রিতা দরজা খোলে। অনিকেত শুভ্রাকে সঙ্গে নিয়েই দাঁড়িয়ে রয়েছে। রিতা, আমাকে ঘরে আসতে দে।
তোরা এসেছিস, আমার কত ভালো লাগছে। আয়, ঘরে আয়। শুভ্রা বলে, তুমি কেন এমনটা করছো? তোমরা কি বলছো বলো তো? আমি তো কিছু করিনি। দেখ রিতা, তোকে আমি চিনি, আমি জানি তুই এখনো আমাকে ভালোবাসিস। এইভাবে আমাদের জীবন ধ্বংস করার চেষ্টা কেন করছিস? দেখ, আমি তোকে এখনো ভালোবাসি, আমি সেটা স্বীকার করছি, কিন্তু আমি আমি তোর সঙ্গে এরকম কখনো করতে পারি না। একটা কথা বলবো অনি? বল। তুই আমাকে কি করে ভুলে গেলি বলতো? হ্যাঁ, কি করে ভুলে গেলি? আমি এটা সহ্য করতে পারছি না। দেখো রিতা, অনিকেত এখন আমায় ভালোবাসে, আর আমার প্রতি ওর অগাধ বিশ্বাস, ওকেও আমি বিশ্বাস করি। তুমি তুমি প্লিজ এমন ধরনের কাজ করো না যাতে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যায়, প্লিজ। দেখো দেখো শুভ্রা, আমি তোমার লাইফে আসবো না। আমি শুধু এইটুকু চাই, জাস্ট এইটুকু, ফনি আমার জীবনে আবার ফিরে আসুক। প্লিজ প্লিজ, তুমি আমাকে এইভাবে ফিরিয়ে দিও না। তুই যে এইমাত্র বললি তুই কিচ্ছু করিসনি। না না, আমি কিছু করিনি। শুধু সেই দিন ফুলসজ্জায় তোদের খাট সাজাতে গিয়ে আমার মাথাটা একটু কেমন হয়ে গিয়েছিল, তাই মানে মানে ইচ্ছে করছিল নিজেই নিজের হাতটা কাঁচের গ্লাসে ভাঙি, অথচ ইচ্ছে করলো কি দরকার? কেনই বা করতে যাব বল? আমি আমি চাই শুভ্রা তোর জীবন থেকে চলে যাক, আর আর সেই জায়গায় আমি আসি। কিন্তু তুমি এই কাজ করেও তো আমাদের সম্পর্ককে নষ্ট করতে পারবি না। আমি জানি না, আমি শুধু চাই অনিকেতকে ছাড়া আমি বাঁচবো না, আমি সত্যি বাঁচবো না। কথাটা বারবার বলে রিতা। দেখ দেখ, তোকে ভালো করে বোঝাই, তুই আমাদের জীবন থেকে চলে যা। আমি শুভ্রাকে ভালোবাসি, ওকে নিয়ে আমি এখন সুখে থাকবো। আমি বুঝেছি, কিন্তু কিন্তু বিশ্বাস কর, তোদের মধ্যে আমি কোনো সমস্যায় জড়াবো না। তুই আমার কাছেও থাকবি আর ওর কাছেও। পাগলের মতো কথা বলিস না, কি বলছিস এগুলো তুই? তোর মাথা ঠিক আছে তো? অনিকেত, শুভ্রার বিরুদ্ধে যেটুকু প্রমাণ পাওয়ার দরকার পাওয়া হয়ে গিয়েছে। মানে? হ্যাঁ, আমরা প্রমাণ জোগাড় করতে এসেছিলাম। কি প্রমাণ করবে তোমরা? এটাই প্রমাণ করবে বিছানার চাদরে কাঁচের টুকরোটা আমি ফেলেছি? হ্যাঁ, বেশ করেছি, ফেলেছি। অনিকেত আমার বলে রিতা শুভ্রার সামনেই অনিকেতকে জড়িয়ে ধরে। তুই ঠিক বলেছিস স্যার, চলে আসুন। ঘরে পুলিশ আসে এবং গ্রেপ্তার করে ওকে। ওর সমস্ত কথাগুলো রেকর্ড হয়ে গিয়েছে। শুধু তাই নয়, মিতাকে যখনও অনিকেত সম্পর্কে বলেছিল এবং শুভ্রা সম্পর্কে অনিকেতের ভেতরে একটা তীব্র অমনোযোগী বিদ্বেষ সৃষ্টি করার প্ল্যান করেছিল, মিতা বুদ্ধি করে সেগুলো কল রেকর্ড করে রেখেছিল। গুরুত্বপূর্ণ মেসেজ যেখানে রিতার অপরাধ রিতা নির্দ্বিধায় স্বীকার করে ফেলেছে। দেখো শুভ্রা, এই মেসেজগুলো আমাদের কাছে প্রয়োজনীয় প্রমাণ। ও নিজেই স্বীকার করেছে। বুঝলাম, কিন্তু পুলিশকে খবরটা কে দিল? আমি আগেই দিয়ে দিয়েছিলাম। ধন্যবাদ অফিসার, আমরা শুধু এবার আমাদের জীবনে একটু শান্তি ফিরে পেতে চাই। পুলিশ রিতাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। রিতা, আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে অনিকেত আর শুভ্রার বিরুদ্ধে চক্রান্ত করার জন্য। আপনার বিরুদ্ধে প্রমাণও আছে যথেষ্ট। আমি কিচ্ছু করিনি, এটা মিথ্যে অভিযোগ। দেখুন, অনিকেতের সঙ্গে আমার সম্পর্কটা আজকের না, বহু দিনের পুরনো। আর আপনি জানেন আপনি কাকে গ্রেপ্তার করছেন? খুব ভালো করেই জানি, আর সবটা ডিটেলসে বলতেও চাই না। এখন দেখা যাক আদালতে আপনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেন কিনা। রিতাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় এবং আদালতে সমস্ত সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে রিতাকে শাস্তি দেওয়া হয়। আর এইটাও বলা হয় রিতার নাকি মানসিক চিকিৎসার প্রয়োজন আছে। অনিকেত, আমাদের জীবনের কি সব অন্ধকার শেষ হয়ে গিয়েছে? আমরা কি নতুন করে এবার শুরু করতে পারি? তুমি আমায় ভরসা করো কি? করি তো, আসলে ভয় পেয়ে গিয়েছিলাম। জীবনে একটা মানুষকে এত কাছাকাছি পেয়ে তারপর যদি তার সম্পর্কে এমন কিছু আবিষ্কার করা যায়, তাহলে একটু লং ড্রাইভ থেকে ঘুরে আসি। আমার কাছে একটা কথা আছে। কি? আজকে কিন্তু তুমি আমার পেছনে বসে আমাকে চাপটে ধরবে, ঠিক যেরকম করে কলেজ থেকে ফেরার পথে ধরতে। দুষ্টু কোথাকার, এখনো বলুনি? কি করে ভুলবো, নতুনভাবে শুরু করতে হবে তো। বাইকে বসে গান ধরে অনিকেত, বলে,
এই পথ যদি না শেষ হয়। বাকিটুকু বলবো না, তুমি বলো। আমি অন্য কিছু করতে পারি। কি? আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। মাঝখানে গ্যাপ আছে, হাওয়া ঢুকছে। মানে আর তো চেপে বসো। থাট। রাতে বাড়ি ফেরার পরে অনিকেত পুরো ব্যাপারটা তার বাবা মাকে জানালে ওনারা খুব খুশি হন। খাওয়া দাওয়া করে অনিকেত আর শুভ্রা বেডরুমে শুতে যায়। শুভ্রা আজকে সুন্দর একটা নীল রঙের নাইটি পরেছে। আজীবনের প্রথম সূচনা তাদের। অনিকেত বসে রয়েছে খাটের ওপরে। শুভ্রা এগিয়ে যায় অনিকেতের দিকে। তার নীল রঙের নাইটির আবরণের মধ্যে সুন্দর দেহবল্লরীর ভাঁজ অনিকেতকে আকৃষ্ট করছে। আচমকা মোবাইলটা আবার বেজে ওঠে। শুভ্রার বুকের ভেতরটা ধক করে ওঠে। অনি, তোমার SMS এসেছে। ওহ, এই মুহূর্তে আমার SMS? তুমিই দেখো। না না না, আমি দেখবো না, আমার বড্ড ভয় করে। আবার কি নাকি? না না না, তুমিই দেখো। সেরকম কিছু হলে আমাকে তো পুরো ব্যাপারটাকে সামাল দিতে হবে। তুমি শিওর? হ্যাঁ হ্যাঁ, তুমি দেখো। টেবিলের ওপর থেকে মোবাইলটা হাতে নিয়ে শুভ্রা দেখে আননোন নাম্বার থেকে কতগুলো ভিডিও এসেছে। কতগুলো ভিডিও? অন করো দেখি। ভিডিও অন করতেই শুভ্রার মাথা আবার চক্কর খেয়ে যায়। রীতিমতো অনিকেত শয্যা দৃশ্যে এবং তার উপরে একজন নারী বসে। নারীটার দেহবল্লরী দেখা গেলেও মুখমণ্ডল দেখা যাচ্ছে না। নারীটির ঠিক বাঁ বুকের কাছে একটা বড় আঁচিল রয়েছে লাল রঙের। শুভ্রা দেখে চিৎকার করে ওঠে, অনি, এসব কি? দেখো শুভ্রা, বিশ্বাস করো, এগুলো জাস্ট যুক্ত করে করা হয়েছে। এটা আমি নই। আমি তোমাকে আর ভরসা করি না, আর বিশ্বাস করি না। শুভ্রা কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে যায়। বৌমা, কি হয়েছে? জিজ্ঞেস করেন শাশুড়ি মা। আপনার ছেলে কি মা? আমার জীবনটা কেন নষ্ট করলো বিয়ে করে? এসব কি হয়েছে? কি হয়েছেটা কি করেছো অনি? বাবা, শুভ্রা পুরো ব্যাপারটা বলে। শাশুড়ি মা এবং শ্বশুর মশাইকে সঙ্গে নিয়ে শুভ্রা ফিরে আসে অনিকেতের কাছে। অনিকেত খাটে বসে, কিরে তুই আবার কি করেছিস? এক তো রিতার ঝামেলা মিটলো না, আবার? আমি আবার কি করেছি বাবা? মানে বৌমা বলছে কি সব? কোথায়? এই তো এই মোবাইলে, এই তো কিছুক্ষণ আগে। কি আননোন নাম্বারটা, SMS গুলো কোথায় গেল? হ্যাঁ বৌমা, আমার ছেলেকে দোষারোপ করার আগে একটু ভেবে করো। মানছি ওর না হয় একটু দোষ ছিল, কিন্তু দোষী তো শাস্তি পেয়েছে। আমার ছেলে অমন নয় যে কলঙ্ক লাগিয়ে বাড়ি আসবে। নাও দরজা বন্ধ করে শুয়ে পড়ো, আর জ্বালিও না তো আমাদেরকে। দোষটা হলো শুভ্রার। দরজা বন্ধ করে শুভ্রা লক্ষ্মী মেয়ের মতো শুয়ে পড়তেই অনিকেত তার উপরে ঝাঁপিয়ে পড়ে। শুভ্রা বলে, প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। ওফ, রাবিশ, কিছুই হয়নি। অথচ তুমি দেখো, যেটা আমি দেখেছি ওটা সত্যি, ভুল কিচ্ছু না। আমি দেখেছি কেউ একটা তোমাকে SMS করেছে, আর এরকম করে চললে কি করে হবে? শুভ্রার কথায় অনিকেত ছিটকে সরে যায় এবং বলে, তুমি একাই ঘুমো। ঘর থেকে বেরিয়ে যায় অনিকেত। প্রত্যেক দিন রাত্রে শোবার আগে শুভ্রাকে দুধ খাওয়ায় তার শাশুড়ি। আজকে রাতেও খাইয়েছে। শুভ্রা ঘুমোয় ঠিকই, কিন্তু ওর মাথার মধ্যে বিশ্বের সমস্ত চিন্তাগুলো পাক খেয়ে খেয়ে আসে। অনিকেতের মুখ, রিতার মুখ, মিতার মুখ মিলেমিশে সবকিছু কেমন যেন জটা পাকিয়ে যায় ওর মাথায়। কি করে হলো বলতো অনি? আমি বলতে পারবো না রে। হঠাৎ করে মোবাইলটা হাতে নিল, SMS এসে দেখলো, কিসব নাকি উল্টো পাল্টা দেখেছে। আমি বলছি, আচ্ছা তুই বল মিতা, তুই আমাকে ভরসা করিস তো নাকি শুভ্রাকে? শুভ্রা অনিকেতের পাশে বসে বিগত 7 দিন ধরে যা ঘটছে শুভ্রার সঙ্গে, তাতে শুভ্রার চোখের তলায় কালি পড়ে গিয়ে দেহটাও কেমন যেন ভেঙে গিয়েছে। শ্বশুর শাশুড়ি সবার কাছে খারাপ হয়ে গিয়েছে সে। শুধু তাই নয়, পাড়া প্রতিবেশীর কাছেও। ক্ষণে ক্ষণে শুভ্রার কাছে শুধু ফোন আসে বিভিন্ন রকম নাম্বার থেকে, আর আসে হাজারো রকমের SMS। সেগুলো দেখে শুভ্রার মাথা নাকি খারাপ হয়ে গিয়েছে। বাড়ি থেকে শুভ্রার বাবা মাকে খবর দেওয়া হয়েছে তাকে নিয়ে যাওয়ার জন্য। ওনারা এসে কান্নাকাটি করে শুভ্রাকে আবার রেখে গিয়েছেন, কিন্তু শুভ্রা কোনো কথা বলে না, চুপ করে বসে থাকে আকাশের দিকে তাকিয়ে। এটা কি করে পসিবল শুভ্রা? মিতা পাশে গিয়ে বসে শুভ্রার,
হাত দুটো ধরে বলে, তুমি ভালো আছো তো? শুভ্রা চুপ। হনি, ভালোই তো হয়েছে বল। কাকিমার ওষুধটা কিন্তু খুব ভালো কাজ করেছে। হ্যাঁ, কথা বন্ধ হয়ে গিয়েছে। হবে না, অত্যাধিক ডোজের তো। এখন ওর ব্রেন ধীরে ধীরে শুকিয়ে যাবে। তারপর তারপর কি করবি? তারপর আর কি, রেজিস্ট্রি করে আমাদের বিয়ে হয়েছে। আর এমনভাবে শুভ্রার কাছ থেকে আমি একটা সই করে নিয়েছিলাম প্ল্যান পেপারে, যেটাতে স্পষ্ট লেখা আছে ওর পিতৃপ্রদত্ত সমস্ত সম্পত্তি আমি পাবো, যেখানে আমি জানি ওর বাবা মায়ের মৃত্যুর পরে সবটার মালিক ও হবে। এই জন্যই তো এত বড় বন্দোবস্ত করা। রীতাকে শুধু শুধু তুরুপের তাস করা হয়েছে। চাদরের মধ্যে কাঁচের টুকরো মেশাতে ওকে আমি দেখেছিলাম। তারপরে আমাদের প্ল্যানটাকে সাকসেসফুল আরো ভালো করে করলাম। তুই তো বলেছিলি ফুলের তলায় রাখতে, ও তো একেবারে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ব্যাপারটাকে আরো সুন্দর করে তুললো। আর আমার মা বাবার সহায়তা না থাকলে তো আর হতো না। বিয়ের পরে কোথায় যাবি? কোথায় আবার? থাইল্যান্ড। কিন্তু এমনভাবে ও আমাদের সব কথা বুঝতে পারছে না তো? কিচ্ছু বুঝতে পারছে না। ও এখন বোকা হাবা, কথা বলতে পারে না, কানে সব শোনে। 7 দিনেই কি অ্যাকশন দেখেছিস তো? কেউ ওর কথা ভরসা করে না। পাড়ার প্রতিবেশী সবাই ওকে পাগল বলে, এমনকি ওর বাবা মা অব্দি ওকে বিশ্বাস করে না। এখন যদি ওকে আমি অ্যাসাইলেমে রেখে আসি, তাতেও কোনো প্রবলেম নেই। শুভ্রার চোখ দুটো দিয়ে টপ টপ করে জল পড়ে। মুখে কিছু বলতে না পারলেও শুভ্রা সব কিছু রিয়ালাইজ করে। ওর চোখের জল যেন অনিকেতকে প্রশ্ন করছে, কেন? আমি কেন? আর কাউকে? দেখো শুভ্রা, তুমি না হলে তোমার জায়গায় অন্য কেউ থাকতো, তবে আমি চেয়েছিলাম বেশ মালদার ফ্যামিলি। কলেজে খোঁজ খবর করেছিলাম প্রচুর, কিন্তু তোমার থেকে মালদার আর কেউ ছিল না। এই কারণেই তো, না হলে সেই দিন লাইব্রেরিতে তুমি একাই বই পড়ছিলে, দুম করে আমি বা কি করতে যাব? আর কেনই বা তোমার ফোন নাম্বারটা নেব? ফোন নাম্বার নিয়ে কথা আদান প্রদান মানেই তো একটা অচেনা অচেনা ছেলে মেয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের সূত্রপাত। তুমি নিশ্চয়ই দুধ খাওয়া শিশু না, তাই বুঝতে পেরে গিয়েছিলে। তবে হ্যাঁ, অ্যাসাইলেমে থাকলেও আই প্রমিস তোমাকে আমি খুব ভালো রাখবো, ভালো ডাক্তার দিয়ে চিকিৎসা করাবো, যাতে প্রত্যেক দিন তোমার ব্রেনে ইলেকট্রিক শক দিয়ে দিয়ে তোমাকে টোটালি পাগল করে দেওয়া যায়। আফটার অল তোমার হাজবেন্ড আমি, তোমার ভয়ের কারণও আমি, তাই না? মিতা আর অনিকেত বসে বসে হাসে। শুভ্রা চোখের জল ফেলে। এই জলের হয়তো কোনো কুল কিনারা নেই। নদী যখন মোহনায় মিশতে চায়, শুভ্রাও তেমনি চেয়েছিল। অথচ বাঁধ ভাঙা উল্লাসে মেতে গিয়ে কত বড় ভুল করে ফেলল শুভ্রা। কই খাবারটা কই? ঘটনার 5 বছর পর শুভ্রা মানসিক অ্যাসাইলেমে ভর্তি। মিতাকে বিয়ে করেছে অনিকেত। শুভ্রার বাবা মা সমস্ত সম্পত্তি অনিকেতের নামে করে দিয়ে দুইজনে মিলেই আত্মহত্যা করেছেন বিষ খেয়ে। ডাক্তারি পরীক্ষার আগেই অনিকেত শেষ কার্য সম্পন্ন করে দিয়েছে। পাড়া প্রতিবেশীরা অনেকেই জানে অনিকেত হয়তো ইচ্ছাকৃতি ওর শ্বশুর শাশুড়িকে মাংসের মধ্যে বিষ মিশিয়ে খাইয়েছিল, কিন্তু বলার ক্ষমতা কারণ নেই। অনিকেত নিজের ব্যবসার সঙ্গে চাকরির সঙ্গে শুভ্রার সম্পত্তি পেয়ে রীতিমতো ফুলে ফেপে উঠেছে। মিতাকে বিয়ে করে সে খুব সুখে আছে। কই মিতা? মিতা! অফিস থেকে ফিরে সেই দিন মিতাকে নিয়ে ঘুরতে যাবার কথা ছিল অনিকেতের, কিন্তু বাইরে এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ায় সেইটা ক্যান্সেল হয়েছে। পুরনো ঘরবাড়ি বিক্রি করে দিয়ে ওদের আশ্রয় হয়েছে কলকাতার সল্ট লেকে নতুন একটি ফ্ল্যাটে। ফ্ল্যাটে এসেছে মাত্র দিন 3 হয়েছে ওরা। অনিকেত সব কিছু গুছিয়ে রেখেছে। এবার ফুললি সংসারী হতে হবে। খুব শিগগিরই সন্তান আসবে মিতার গর্ভে, ইচ্ছা আছে এমনই। অফিস থেকে বাড়ি ফিরে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ঘরে ঢুকে কিছুতেই খুঁজে পাচ্ছে না মিতাকে অনিকেত। ডাকতে ডাকতে তার গলা ব্যথা। এই মিতাকে একদিন পাওয়ার জন্যই মিতার বাবার কাছে চ্যালেঞ্জ গ্রহণ করতে হয়েছিল অনিকেতকে। উনি বলেছিলেন, আমার মেয়ের ভবিষ্যতের ব্যাংক ব্যালেন্স প্রায় 75 লক্ষ টাকা দরকার। যদি ওই ব্যালেন্সটা তুমি কোনোদিন জোগাড় করতে পারো, আমার মেয়ের 30 বছর বয়স হওয়ার আগে, ওই টাকাটা রেখে আমার মেয়ের যাতে ভবিষ্যতে কোনো দিন টাকা নিয়ে চিন্তা করতে না হয়, ওই 75 লক্ষ টাকা ফিক্স থাকবে, যেটার সুদ তুলে ও খেতে পারবে, এমন একটা অঙ্ক।
যদি তুমি আমায় দিতে পারো তাহলে আমি নির্দ্বিধায় তোমার হাতে আমার মেয়েকে তুলে দেব, কিন্তু 30 বছর বয়সের মধ্যে। তারপরে মিতাকে আমি বিয়ে দিয়ে দেব। শর্টকাটে বড়লোক হতে গেলে মাঝে মধ্যে একটু কুপথের আশ্রয় নিতে হয়। অনিকেত ঠিক তাই করেছে। মিতাকে অগাধ ভালোবাসা ওকে রীতা এবং শুভ্রাকে খুন করতে পর্যন্ত অসুবিধে বোধ করেনি। শুভ্রাকে মানসিক অ্যাসাইলেমে খুঁজে পাওয়া যাচ্ছে না বেশ কয়েকদিন। অনিকেত তো ভেবেছে হয়তো মিতাই কাউকে দিয়ে ওকে। হে কি, মিতা? মিতা! রান্নাঘরে গিয়ে দেখে অনিকেত মিতা রান্নাঘরের মেঝেতে পড়ে রয়েছে, ওর হাতের শিরাটা কাটা। মিতা! অনেকবার ডাকা সত্ত্বেও মিতার কোনো সাড়া শব্দ পায়নি অনিকেত। দ্রুত নার্সিংহোমে ভর্তি করার সঙ্গে সঙ্গেই ডক্টর চেক করে বললেন, সরি, মারা গিয়েছে প্রায় 3-4 ঘন্টা হয়তো হয়ে গিয়েছে, বডি তো একদম ঠান্ডা। এত পরে কেন নিয়ে এসেছেন? আর এই ব্যাপারটা পুলিশ কেস করতে হবে, থানায় খবর দিন। সেই বড়বাবু এসেছেন, অজয়বাবু, যিনি কিনা রীতার কেস সলভ করেছিলেন। রীতা জেলখানাতে থাকাকালীনই আত্মহত্যা করেছিল গলায় দড়ি দিয়ে। আর এখন মিতা। ব্যাপারটা কি বলুন তো অনিকেত? আপনার সাথেই কেন এমন হয় বলতে পারবো না স্যার, তবে আমি শিওর মিতা সুইসাইড করেনি, কিন্তু পোস্টমর্টম রিপোর্ট তাই বলছে। ওর স্বেচ্ছায় ছুরি দিয়ে ওর হাত কেটে। না 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 না, এ হতে পারে না, হতে পারে না। রাতে অনিকেত ফ্ল্যাটে ফিরে আসে। অঝরে বৃষ্টি নেমেছে সেই দিন, যেন প্রকৃতিও কান্না করছে মৃতার আর শুভ্রার মৃত্যুর শোকে। অনিকেত চাদরের ওপর শুয়ে, তার চোখে ঘুম নেই। মিতাকে সে প্রচণ্ড ভালোবাসত। যাকে কাছে পাওয়ার জন্য এত যুদ্ধ, তাকেই কিনা ভগবান শেষ পর্যন্ত। একি অনিকেত রিয়ালাইজ করে ওর হাতে চ্যাটচ্যাটে কিছু একটা লেগে রয়েছে। লোডশেডিং হয়ে গেছে কিছুক্ষণ আগে। 7 তলা ফ্ল্যাটে বিরাট বড় ঘরে একা একা ভূতের মতো বাস করছে অনিকেত। সাদা বিছানার চাদরে হঠাৎ রক্তের দাগ দেখে বুকটা কেঁপে ওঠে ওর। রক্ত রক্ত কোথা থেকে এলো? হ্যাঁ, ঘরের আলো জ্বালাতে গিয়ে অনিকেত দেখে সব আলো নিভানো, লোডশেডিং হয়ে গিয়েছে। খোলা বারান্দার সামনে বিদ্যুতের ঝলকানিটা এই নিঝুম শহরটাকে আরো বেশি ভৌতিক করে তুলছে। তার সঙ্গে সঙ্গে জোরে জোরে বাজ পড়ার শব্দ গাড়ি ঘোড়ার শব্দটাকেও ম্লান করে দিচ্ছে। বারান্দায় হঠাৎ করে অনিকেত আবিষ্কার করে হাতে ছুরি নিয়ে কেউ যেন একটা দাঁড়িয়ে। বাজ পড়তেই অনিকেত স্পষ্ট বুঝতে পারে, হে কি শুভ্রা! শুভ্রা ধীরে ধীরে এগিয়ে আসছে। তার মাথার চুলগুলো ছোট্ট ছোট্ট করে কাটা, চোখের তলায় কালি পড়ে চোখ দুটো ঢেলা পাকিয়ে রয়েছে। শীর্ণকায় শরীরটায় সাদা রঙের গ্রাউন পরা, হাতের চামড়া গায়ের চামড়া কুঁচকে গিয়েছে। মাথায় ইলেকট্রিক শক দিতে দিতে কান এবং কপাল থেকে সম্পূর্ণ জায়গায় লাল লাল রক্তের স্পট। হাতে ছুরি নিয়ে এগোলেও শুভ্রার শীর্ণকায় হাতে তখনও শাখা পলার ঝনঝন শব্দ। অনিকেত ভয় পায়। কিছুদিন আগেই লোক পাঠিয়ে শুভ্রাকে খুন করতে চেয়েছিল। তখনই ফোন করে বলে, স্যার, এখানে তো মেয়েটা নেই, পালিয়েছে নাকি? মিতা ম্যাডামও নাকি ওকে খুন করার জন্য গুন্ডা পাঠিয়েছিল। তারপর থেকে অনিকেত শুভ্রার বিষয়ে আর কোনো রকম খোঁজ খবর নিতে যায়নি। কেউ না কেউ তো শুভ্রাকে খুন করে ফেলেই দিয়ে যাবে। তাছাড়া পাগল তো, 5 বছর ধরে মাথায় শক খেতে খেতে কেউ কি আর সুস্থ থাকতে পারে? কিন্তু শুভ্রা সম্পূর্ণ সুস্থভাবে অনিকেতের বিছানার কাছে এসে দাঁড়ায়। হাতে ছুরিটা নিয়ে হ্যাঁ বলে অনিকেতের বাম হাতের সব কটা আঙুল কেটে দেয়। অনিকেত ভয়ে কোনো কথা বলতে পারে না। শুভ্রা চেপে বসে অনিকেতের বুকের ওপরে এবং খুব সূক্ষ্মভাবে ছুরিটাকে চালিয়ে দেয় অনিকেতের টুঁটি বরাবর। সত্যিই আজকে বিছানার চাদরে রক্তের দাগ লেগেছে, তবে এই দাগ কোনো সাজানো পরিকল্পনা নয়, এই দাগ শুভ্রার দেওয়া। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবেন না।
ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটন প্রেস করে দেবেন নতুন গল্পের নোটিফিকেশন সব সময় পেয়ে যাবার জন্যে। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের গল্পের সঙ্গে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এটাই কামনা করি। নমস্কার।